সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্যান্ডলার। এবং আজকে আমাদের পিওয়াইকিউ সিরিজের 8 নম্বর ক্লাস। ঠিক আছে, এবং 8 নম্বর বলা উচিত নয়, কারণ তার থেকে বেশি ক্লাস হয়েছে, প্রায় 10 থেকে 12টা। কারণ আমাদের প্রথম দিকের যে ক্লাসগুলো তার দুটো করে পার্ট হচ্ছিল। ঠিক আছে, সেই অনুযায়ী আজকে ঠিক আছে 8 নম্বরই ভাবো তোমরা। চল, এবার আমাদের সিমিলারলি আগের দিন আমরা যেটা করেছিলাম, যে এনটিপিসি সিবিটি 1-এর কয়েকটা পেপার আমরা সলভ করেছিলাম ক্লাসগুলোতে, 7-8টা 6-7টা ক্লাসে। দেন আমরা নিয়েছিলাম কি সিবিটি 2-এর ক্লাস, যে দেখি যে আমরা ওই যেই 6-7টা ক্লাস করলাম তার আধারে যে কমন পাই কি পাই না। এবং আগের দিনের যে একটা ক্লাস ছিল, 30 মিনিট সামথিং ছিল, ওই ক্লাসটা বা তার আগের দিনের ক্লাসটা গিয়ে দেখতে পারো যে কমন আমরা পাচ্ছি কি পাচ্ছি না, প্রমাণ পেয়ে যাবে, এই ক্লাসেও পাবে। ঠিক আছে, এবং সিমিলারলি আমাদের এই সিবিটি 2-এর ক্লাসটা, মানে সিবিটি 2-এর পেপারটা আজকে আমরা ডিসকাস করতে চলেছি। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক। ড্যাশ ইজ অ্যান, ফার্স্ট কোশ্চেন আমাদের, ড্যাশ ইজ অ্যান অর্ডার গিভেন বাই আ সুপিরিয়র কোর্ট টু আ সাবঅর্ডিনেট কোর্ট অর ট্রাইব্যুনাল অর পাবলিক অথরিটি টু ডু সো ইফ ইট ইজ নট ডিসচার্জিং ইটস ডিউটি। মানে কি, আমাদের মেইনলি ধ্যান দিতে হবে কোনগুলোর দিকে বলতো, কিওয়ার্ডগুলোর দিকে। আমাদের সব পুরো লাইন মুখস্থ করে থাকেও না সবসময়, আর লাভও নেই আমাদের পুরো মুখস্থ করে। আমাদের মেইনলি ধ্যান দিতে হবে এখানে এই কিওয়ার্ড, এখানে কিওয়ার্ডটা হলো নট ডিসচার্জিং ইটস ডিউটি। চলো, এবার এই কিওয়ার্ডটা কি করে আমরা ইউজ করবো আস্তে আস্তে বলবো, পুরোপুরি একবারে বলবো না। আগে আসি আমরা এই প্রশ্নটা কি, প্রশ্নটা আমাদের রিলেটেড হলো রিট নিয়ে। আমাদের 32 নম্বর আর্টিকেলে রিট আছে সুপ্রিম কোর্টের, এবং 226 নম্বর আর্টিকেলে রিট দেওয়া আছে হাইকোর্টের রিট। ঠিক আছে, যদি রিট জুরিসডিকশন বড় কোনটার বড় বলা হয়, তাহলে রিট জুরিসডিকশন বড় হলো আমাদের হাইকোর্টের সুপ্রিম কোর্টের তুলনাতে। কারণ আমাদের সুপ্রিম কোর্ট শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইট উল্লঙ্ঘন হলেই রিট ইস্যু করতে পারে, কিন্তু আমাদের যেই হাইকোর্ট আছে সেগুলো, মানে হাইকোর্ট নর্মাল কোনো পলিটিক্যাল ম্যাটারও হতে পারে, বা আমাদের কোনো এই ফান্ডামেন্টাল রাইটের ক্ষেত্রেও ওরা দু ক্ষেত্রেই আমাদের রিট ইস্যু করতে পারে। ঠিক আছে, চলো। তাহলে আগে রিট সম্পর্কে বলি। কত নম্বর আর্টিকেল ছিল? 32 নম্বর আর্টিকেল। এই 32 নম্বর আর্টিকেলকে আমাদের হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কে বলেছিল? বি আর আম্বেদকর বলেছিল। ঠিক আছে, আমাদের কনস্টিটিউশনের চিফ ড্রাফটসম্যান কে? আমাদের সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ঠিক আছে, ব্যানার্জি, হ্যাঁ সুরেন্দ্রনাথ ব্যানার্জি। দেন চলো হেভিয়াস কর্পাস থেকে আস্তে আস্তে বলা শুরু করি। ফার্স্টের রিট হলো আমাদের মোটমাট 5টা রিট আছে। ঠিক আছে, 32 নম্বর আর্টিকেলে পার্ট 3-এ 5টা রিট আছে, তার মধ্যে প্রথম হলো আমাদের হেভিয়াস কর্পাস। এবং এই জিনিসগুলো থেকে আমাদের এরকম ভাবে প্রশ্ন জিজ্ঞেস করে, যেগুলো তো ল্যাটিন টার্ম, জিজ্ঞেস করবে কি হেভিয়াস কর্পাসের তোমাদের লিটারেল মিনিং কি। তখন তোমাকে বলতে হবে টু হ্যাভ দ্য বডি অফ, দ্যাট মিনস তোমাকে একটি দেহ আনতে হবে। ঠিক আছে, মানে সেরকম কোনো মিনিং না, মানে সেরকম কিছুই না। এটাকে বোঝানো হয় যে কোর্টের সামনে তোমাকে যে বডিটা মানে সেই মানুষটাকে সশরীরে পেশ করতে হবে। ঠিক আছে, চলো। এবার হেভিয়াস কর্পাস সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কখন ইউজ করতে পারে? এরা তখনই ইউজ করে যখন হয় কোনো ব্যক্তির আনলফুল ডিটেনশন। মানে কি, কাউকে কোনো টাইম পিরিয়ড না বলে বা বিনা কারণে বা বিনা দোষে কাউকে ডিটেন করে রাখা হয় বা বন্দি করে রাখা হয়, তখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট এই রিটটা ইস্যু করতে পারে। ঠিক আছে, তাহলে কখন আমাদের হেভিয়াস কর্পাস ইস্যু হয়? আনলফুল ডিটেনশনের ক্ষেত্রে, মানে আটক, মানে আনলফুল আটকের ক্ষেত্রে। যাই হোক, ঠিক আছে, চলো ম্যান্ডামাসে আসি এবার। বোঝা গেছে? তাহলে দেখো এখানে দেওয়া হচ্ছে জেলের পিছনে একজনকে আটকে রেখেছে। তাহলে হ্যাভিয়াস কর্পাস আমরা কখন ইউজ করবো? আনলফুল ডিটেনশনের ক্ষেত্রে, এবং এটা আক্ষরিক অর্থ হলো টু হ্যাভ দ্য বডি অফ, এগুলো ল্যাটিন টার্ম। ঠিক আছে, তারপরে আসছি আমরা ম্যান্ডামাসে। ম্যান্ডামাস। চলো, ম্যান্ডামাস থেকে এটুকু আমরা মনে রাখবো, ম্যান্ডামাস থেকে মনে রাখবো ম্যান্ডিটরি ডিউটি। ম্যান্ডামাস, এম ফর ম্যান্ডিটরি ডিউটি। এটুকু যদি তুমি মনে রাখো কিচ্ছু লাগবে না, তোমার উত্তর হয়ে যাবে আরামসে। ম্যান্ডিটরি ডিউটি মনে রাখতে পারবে এটুকু? ঠিক আছে, আই থিঙ্ক মনে রাখা উচিত। এবার দেখো এইখান থেকে আমাদের এই প্রশ্নটাও রিলেটেড, যে ম্যান্ডিটরি ডিউটি মানে যখন কোনো অথরিটি নিজের ম্যান্ডেটরি ডিউটি পালন না করে, তখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তার বিরুদ্ধে এই রিটটা ইস্যু করতে পারে। ঠিক আছে, ডু ইউর পাবলিক ডিউটি, দেখো এখানে লেখাও আছে ডু ইউর পাবলিক ডিউটি। কোনো একটা পার্সনকে বা কোনো একটা অথরিটিকে বা পাবলিক অথরিটিকে বলছে যে ডু ইউর ম্যান্ডেটরি ডিউটি, আদারওয়াইজ চাপ হয়ে যাবে। চলো, তাহলে ম্যান্ডামাস বোঝা গেছে। ম্যান্ডামাস মানে ম্যান্ডেটরি ডিউটি যদি পারফর্ম না করা হয় কোনো পাবলিক অথরিটি বা আমাদের ট্রাইব্যুনাল বা আমাদের কোনো যে সাবঅর্ডিনেট কোর্ট যদি নিজের ম্যান্ডেটরি ডিউটি পালন না করে, তখন কোনো সুপিরিয়র কোর্ট তাদের বিরুদ্ধে এই ম্যান্ডামাসটা ইস্যু করতে পারে, রিটটা। তারপরে আসি আমরা সার্টিওরারিতে। ঠিক আছে,
ও, ম্যান্ডামাসের তো আক্ষরিক অর্থটা বললামই না। ম্যান্ডামাসের আক্ষরিক অর্থ উই কমান্ড, ঠিক আছে? যখন কোনো পাবলিক অফিসিয়াল নিজের ম্যান্ডেটরি ডিউটি না করে তখন এটা রিটটা ইস্যু করা যায়। তারপরে সার্টিউরি, সার্টিউরি বলার আগে প্রহিবিশনটা বলি, তাহলে তোমাদের রিলেট করতে আরো সুবিধা হবে। চলো, আর প্রহিবিশনের এরকম একটা আক্ষরিক অর্থ আছে, সেটার মানে হলো টু ফরবিড, মানে কি নিষেধ করা, টু ফরবিড। তাহলে কোনো হায়ার কোর্ট লোয়ার কোর্টের বিরুদ্ধে, মানে লোয়ার কোর্টকে নিষেধ করে যে নিজের তোমার যে জুরিসডিকশন, তুমি তোমার জুরিসডিকশনের বাইরে যেও না, ঠিক আছে? তুমি তোমার জুরিসডিকশনের মধ্যেই থেকে কাজ করো, এটাকে বলা হয় আমাদের প্রহিবিশন। মানে তোমার ধরো আমাদের কলকাতা হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট আমাদের, কলকাতা হাইকোর্টে আমাদের জুরিসডিকশন কোন অব্দি? ওদিকে আমাদের আন্দামান নিকোবর, আর এদিকে আমাদের কলকাতা। কিন্তু ও কলকাতা হাইকোর্ট ধরো মাদ্রাসের কোনো কেস দিয়ে হ্যান্ডেল করছে, পারবে না? পারবে না। তখন আমাদের যে হায়ার কোর্ট বা আমাদের সুপ্রিম কোর্ট এটা ইস্যু করবে যে নিজের যে এখতিয়ার বা জুরিসডিকশন তার মধ্যে থেকে তুমি কাজ করো, এটা হলো আমাদের প্রহিবিশন, ঠিক আছে? তাহলে প্রহিবিশনের লিটারাল মিনিং হলো টু ফরবিড, মানে নিষেধ করা। দেখ, স্টপ প্রসিডিং, মানে যেই প্রসিডিংটা তুমি করছো সেটাকে স্টপ করো, ঠিক আছে? ইনফিরিয়ার কোর্ট, কোয়াসি জুডিশিয়াল অথরিটি, কোনো মানে নিম্নস্থ আদালত বা কোয়াসি জুডিশিয়াল অথরিটির বিরুদ্ধে কোনো হায়ার কোর্ট এটা ইস্যু করতে পারে। জাস্ট বলে দিলাম কি বলছে, ঠিক আছে? তারপরে আসি আমরা সার্টিউরারিতে। এবার সার্টিউরারি হলো প্রহিবিশনের বড় ভাই, ঠিক আছে? সার্টিউরারি কি? আমাদের প্রহিবিশনের বড় ভাই হলো সার্টিউরারি। কি করে? প্রহিবিশনে তোমাদের বলা হচ্ছিল যে তুমি তোমার এখতিয়ারের বাইরে যেও না, কিন্তু সার্টিউরারি হলো আরো এক স্টেপ উপরে। মানে তুমি তোমার এখতিয়ারের বাইরে চলে গেছো, তারপরে কোর্ট, অন্য হায়ার কোর্ট এসে তোমাকে বলছে যে ভাই তুমি তোমার এখতিয়ারের বাইরে বেরিয়ে গেছো, আর একটু বেশি বেরোলে তোমার কানটা টেনে ছিঁড়ে ফেলবো, ঠিক আছে? মানে কলকাতা হাইকোর্ট ধরো মাদ্রাসের কোনো কেসকে হ্যান্ডেল করা শুরু করে দিয়েছে, করছে, এখন মাঝপথে আছে, তখন আমাদের হায়ার কোর্ট টের পেলো যে এরকম এরকম ব্যাপার হচ্ছে, তখন এসে নিষেধ করবে, ঠিক আছে? কলকাতা হাইকোর্ট যে তুমি তোমার বাইরে চলে গেছো, আর যেও না। তখন সেটা কোন রিট ইস্যু করতে পারে আমাদের হায়ার কোর্ট গুলো? সার্টিউরি। বোঝা গেছে? এবার সার্টিউরি একটা আমাদের লিটারাল মিনিং আছে, সেটা হলো টু বি সার্টিফাইড অফ বা টু ইনকোয়ার্ড অফ। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ কদিন আগে সিজিএল বলছি কেন, যে ডাব্লিউবিসিএস মেন্স হলো, ওখানে জিজ্ঞেস করেছিল টু বি টু ইনকোয়ার্ড অফ, এটা আমাদের কোন রিটে, এই লিটারাল মিনিং কোন রিটের এটা, ঠিক আছে? এটা আমাদের সার্টিউরি হবে। চলো, তাহলে বোঝা গেছে আই থিঙ্ক। তারপরে আসি আমরা কিউ ওয়ারেন্টো। কিউ ওয়ারেন্টো তো আরো সোজা, মানে প্রত্যেকটাই সোজা। এগুলো এগুলো আমরা বলো তো কি করি? আমি যখন একদম প্রথম পর্যায়ে যখন লক্ষ্মীকান্ত থেকে পড়তাম, আমি করতাম কি, জাস্ট একদম যে পুরোপুরি বড় বড় প্যারাগুলো সেখান থেকে রাগটা মারার চেষ্টা করতাম, কিন্তু আলটিমেটলি লাভ হতো না। এর জন্য বলে আমাদের টিচার নিতে হয় মাঝে মাঝে, ঠিক আছে? এবং যখন আমি অন্যদের কাছ থেকে শিখলাম, মানে আমাদের টিচারদের কাছ থেকে, তখন ওরা বললো যে এই কিওয়ার্ড গুলোর দিকে যদি আমরা ধ্যান দিই, আমাদের আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? চলো, তাহলে হুম, এবার আসি আমি কিউ ওয়ারেন্টো। কিউ ওয়ারেন্টো বলো কি করে মনে রাখবে তুমি? যে কিউ ব্যাঠে হো ইহা পর। তাহলে কিউ ওয়ারেন্টো কি করে মনে রাখবে? যে কিউ ব্যাঠে হো ইহা পর, মানে তুমি যে পাবলিক অথরিটিটা বা তুমি যে পোস্টটা হোল্ড করে আছো, তুমি কি সেটা আদৌ যোগ্য? সেটার প্রমাণ দেওয়ারই, মানে প্রমাণ দেওয়ার জন্যই কিউ ওয়ারেন্টো রিটটা ইস্যু করা হয়। দেখো এখানে দেওয়া আছে সেম, যে শো প্রুফ অফ ইয়োর অ্যাপয়েন্টমেন্ট, মানে তুমি যেই জায়গায় অ্যাপয়েন্ট হয়ে আছো, তুমি ধরো একটা আইএস পদে আছো, তুমি কি ওটা সত্যিই কি নিজের যোগ্যতা অর্জন করেছো, নাকি ঘুষ ফুস দিয়ে এদিক ওদিক করে ঢুকেলে? সেটা কি আমাদের দেখার জন্য এই রিটটা ইস্যু করা। শুধু আইএস পদ না, যে কোনো অথরিটি, ঠিক আছে? মানে যে কোনো এই অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। তার মনে রাখবো কিউ ওয়ারেন্ট মানে কি, কিউ ব্যাঠে হো ইহা পার। এটার একটা লিটল মিনিং আছে, বাই হোয়াট অথরিটি অফ, ঠিক আছে? চলো, তাহলে নেক্সট কোশ্চেনে যাই। আই থিঙ্ক এই কোশ্চেনটা ক্লিয়ার, এবং আমাদের অ্যান্সারটা এখান থেকে তো পেয়েই গেছে সবাই, যে নট ডিসচার্জিং ইজ ডিউটি। ডিউটি পেলেই আমাদের কি মারতে হবে? ডিউটি মানে ম্যান্ডেটরি ডিউটি, দ্যাট মিনস ম্যান্ডামাস, ঠিক আছে? আই থিঙ্ক রিটের কোনোদিন সমস্যা হওয়া উচিত নয়, কারণ এটা হলো একদম, যাই হোক। হ্যাঁ, 2 নম্বর কোশ্চেন আসি। হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য প্রসেস ইন হুইচ দ্য গভর্নমেন্ট সেল আ মেজরিটি অফ স্টেক টু ওয়ান অর মোর কোম্পানিজ, ঠিক আছে? মানে যখন কোনো একটা হুম, এক এক করে লাইন করে পড়ি আর বোঝাই, নাহলে তোমাদের অসুবিধা হবে। দ্য প্রসেস ইন হুইচ দ্য গভর্নমেন্ট সেল, মানে একটা প্রসেস যার মাধ্যমে গভর্নমেন্ট সেল করে, ঠিক আছে? আ মেজরিটি অফ স্টেক, মানে একটা বড় অংশ নিজের স্টেকের, টু ওয়ান অর মোর কোম্পানিজ, মানে এক বা একাধিক কোম্পানিকে, ঠিক আছে? তাহলে সেটাকে হোয়াইল দ্য গভর্নমেন্ট স্টিল ওনস ইট অ্যান্ড মাইনরিটি স্টেক হোল্ডার, মাইনরিটি স্টেক হোল্ডার অ্যাজ অ্যাজ ইন পারসিস্টেড, ঠিক আছে? তাহলে বলছে গভর্নমেন্ট যখন নিজের কোনো স্টক এরকম বিক্রি করে দেয়, কিন্তু কিছু অংশ গভর্নমেন্টের কাছে থাকে, তখন এই জিনিসটাকে আমরা কি বলবো? ঠিক আছে, খুব সোজা একটা প্রশ্ন, কারণ
যারা ইকোনমি টার্মের সাথে একটুখানি পরিচিত তাদের কাছে এই প্রশ্নটা বেশি একটা সমস্যা হওয়া উচিত না। এটাকে বলে আমাদের ডিসইনভেস্টমেন্ট। কি বলে আমাদের? ডিসপ্লেসমেন্ট, ডেলিগেশন, ডাইভার, সাবাস, ডিসইনভেস্টমেন্ট। বোঝা গেছে আই থিঙ্ক? যখন গভর্নমেন্ট নিজের কোনো শেয়ার বিক্রি করে দেয় বা বিক্রি করে দেয়, ঠিক আছে? কিন্তু তার কিছু একটা পার্সেন্টেজ তখনও গভর্নমেন্টের কাছে থাকে। সেই সিস্টেমটাকে আমাদের কি বলা হয়? ডিসইনভেস্টমেন্ট, ইকোনমিক টার্ম। ঠিক আছে? আর এটার বাংলা যদি বলা হয়, বাংলায় বলা হয় এটাকে বিলগ্নীকরণ, আর এটার হিন্দিটা হলো বিনিবেশ। ঠিক আছে? চলো ৩ নম্বর কোয়েশ্চেন। দ্য সাহিত্য একাডেমি ওয়াজ ফর্মালি ইনগ্রেটেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন 12th মার্চ কত সালে? মানে সাহিত্য একাডেমি যে অ্যাওয়ার্ডগুলো হয় না, এটা আমাদের কত সালে ইনগ্রেট করা হয়েছিল? খুব একটা সোজা একটা সুন্দর প্রশ্ন। কারণ একটুখানি ভালো করে পড়া থাকলে এই প্রশ্নটা পারা উচিত। কিন্তু চাপ নেই, যারা পারছো না তারা এখন থেকে পারতে হবে। চলো, আমাদের মেন যেই অ্যাওয়ার্ডগুলো থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় ম্যাক্সিমামগুলো আমি এখানে কভার করার চেষ্টা করেছি। সরি, একবার গো থ্রু করে নাও, ঠিক আছে? আর সম্ভব হলে একদম মুখস্থ করে নাও, কারণ এখান থেকে খুব ফ্রিকোয়েন্টলি কোশ্চেন জিজ্ঞেস করা হয়। চল, ভারতরত্ন আমাদের প্রথম কত সালে দেওয়া হয়? 1954 সালে, এবং এটা হলো আমাদের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। ঠিক আছে? তারপর আসে আমাদের পরমবীর চক্র। এটা কত সালে প্রথম দেওয়া হয়? 1950 সালে। এটা হলো হাইয়েস্ট গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড। গ্যালান্ট্রি দ্যাট মিনস সাহসিকতার জন্য প্রদানকারী, এটা হলো সব থেকে হাইয়েস্ট। এবং এটা হলো অশোক চক্র। অশোক চক্র কত সালে প্রথম দেওয়া হয়? 1952। এবং এটা হলো পিস গ্যালান্ট্রি। এটা সবাই গ্যালান্ট্রি জানে হাইয়েস্ট, কিন্তু পিস গ্যালান্ট্রিটা অনেকে গোলায় বা জানে না। ঠিক আছে? এটা ভালো করে দেখে রাখবে যে পিস গ্যালান্ট্রি মানে কি। যদি সাহসিকতার জন্য দেওয়া হয় শান্তির ফিল্ডে, তখন সেটা কোন কোন হাইয়েস্ট? সেটার হাইয়েস্ট হলো অশোক চক্র। ঠিক আছে? তারপরে আসছে আমাদের পদ্মভূষণ আর পদ্মশ্রী। আমাদের পদ্ম সম্মানের মধ্যে যা ৩টে, সব থেকে হাইয়েস্ট হলো পদ্ম সম্মান, আমাদের পদ্মভূষণ আর পদ্মশ্রী। এটা আমাদের কত সাল থেকে দেওয়া শুরু হয়? 1954 সাল থেকে। তারপরে আসে আমাদের জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। ঠিক আছে? প্রথমে এটা কত সালে দেওয়া হয়? 1961 সালে। এটা হলো হাইয়েস্ট লিটারি অ্যাওয়ার্ড। কি একদম হাইয়েস্ট লিটারি মানে আমাদের লিটারেচারের ক্ষেত্রে এটা হলো হাইয়েস্ট অ্যাওয়ার্ড। ঠিক আছে? তারপরে আসছে আমাদের দাদা সাহেব ফালকে। এটা প্রথম কত সালে দেওয়া হয়? 1969 সালে। এটা হলো হাইয়েস্ট ফিল্ম অ্যাওয়ার্ড, জানি আমরা সবাই। তারপরে আসে আমাদের অর্জুন অ্যাওয়ার্ড। এটা স্পোর্টসের ফিল্ডে দেওয়া হয় অর্জুন অ্যাওয়ার্ড। কত সালে প্রথম? 1961। তারপরে আসে দ্রোণাচার্য। খুব ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করা হয় দ্রোণাচার্য যে কাদের দেওয়া হয়। এটা হলো স্পোর্টসে যারা কোচ তাদেরকে দেওয়া হয়। ঠিক আছে? স্পোর্টসের ফিল্ডেই দেওয়া হয়, কিন্তু স্পোর্টস যারা কোচ তাদেরকে দেওয়া হয়। মনে রাখতে হবে। কত সালে প্রথম? 1985। তারপরে আসছে আমাদের ধ্যানচাঁদ কত সাল থেকে? ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড কত সাল থেকে দেওয়া হচ্ছে? 2002 থেকে। কিন্তু এর আগেও এই ধ্যানচাঁদ অ্যাওয়ার্ডটি দেওয়া হতো অন্য নামে। সেটা হলো হাইয়েস্ট স্পোর্ট অ্যাওয়ার্ড বলে দিলাম। তারপরে এটা হলো RGKR, মানে কি রাহুল গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড। কত সালে এটা দেওয়া শুরু হয়েছিল? 1991 সালে। এবং এটাকেই পরবর্তীকালে নাম পরিবর্তন করে ধ্যানচাঁদ খেলরত্ন হিসেবে প্রপোজ করা হয়। ঠিক আছে? কত সাল থেকে? 2002 সাল থেকে। চলো, আই থিঙ্ক মেজরিটি অফ কোশ্চেন এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটার উত্তর আমাদের কি হবে? সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড প্রথম আমাদের দেওয়া হয়েছিল 1944 সালে। অ্যান্সারটা মার্ক করে দিই, 1944 বলছি, সরি, 54। নেক্সট কোশ্চেন। ইন হুইচ অফ দ্য ফলোইং ক্যারেক্টার্স ইজ ইউজ টু ক্রিয়েট অ্যাবসলুট অ্যাড্রেস ইন MS এক্সেল? এগুলো হলো আমাদের কিওয়ার্ড। তোমার পুরো প্রশ্ন যদি না পড়ো, এটুকু যদি পড়ে রাখো, তাও তোমার বুদ্ধি খুলে যাওয়ার কথা। মানে কি বলছে আমাদের? MS এক্সেলে অ্যাবসলুট অ্যাড্রেস কোন জিনিসটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়? এবার দেখো, MS এক্সেলের মধ্যে আমাদের অনেক শিট থাকে। শিট বলা উচিত না, অনেক সেল থাকে। ঠিক আছে? এবং প্রত্যেকটা সেলের একটা করে আলাদা রেফারেন্স থাকে। রেফারেন্স মানে আইডেন্টিটি ভাবতে পারো তোমরা। আইডেন্টিটি থাকে যে তুমি ধরো প্রথম সেলে আছো, তার একটা নিজস্ব একটা এরকম টাইপের থাকে সেলগুলো। এরকম টাইপের থাকে, প্রচুর সেল থাকে। এবং তুমি ধরো প্রথম সেলে রয়েছো, তোমার তখন যেই আইডেন্টিটা এখানে দেওয়া থাকবে, দ্বিতীয় সেলে কিন্তু সেটা না। দ্বিতীয় সেলে গিয়ে সেই আইডেন্টিটি বা তোমার রেফারেন্সটা পরিবর্তন হবে। কিন্তু একটা জিনিস হলো পরিবর্তন হয় না, সেটাকেই কি বলে? আমাদের অ্যাবসলিউট অ্যাড্রেস। এবং সেই অ্যাবসলিউট অ্যাড্রেস এখান থেকে দেখে নাও, এখানে খুব সুন্দর করে লেখা আছে। তাহলে অ্যাবসলিউট অ্যাড্রেস কিটাকে বোঝায়? যে একদম কনস্ট্যান্ট যেই জিনিসটা, সেটাকে বোঝায়। তাহলে দেখো তুমি সেল ওয়ানে আছো, ঠিক আছে? সেল ওয়ানে আছো, তোমার ধরো যেই ফর্মুলাটা এরকম টাইপের হবে, বা সেল ওয়ানটাকে বোঝানো হবে এরকম ভাবে। কিন্তু তুমি ধরো সেল চেঞ্জ করলে তোমার নিজের, কিন্তু তখন তোমার এই A1টা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তখন তোমার A1টা থাকছে না। তোমার যেই জিনিসটা কনস্ট্যান্ট থাকবে সেটা হলো এই যে এই ডলার সিম্বলটা। এখানে দেখছো না এটা?
$2 এই জিনিসটা তোমার কনস্ট্যান্ট থাকবে। বোঝা গেছে? তাহলে আই থিঙ্ক এখান থেকে আমরা উত্তর পেয়ে গেলাম যে অলওয়েজ রেফার্স টু সেল টু, দেখো দেওয়া আছে এখানে। তাহলে এখান থেকে আমরা ইয়েটা পেয়ে গেলাম যে আমাদের কোন জিনিসটা কনস্ট্যান্ট থাকে আমাদের এমএস এক্সেলে, সেটা হলো আমাদের ডলার সিম্বল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে মুভ করা যাক। দ্য পিপল অফ সিকিম সেলিব্রেট লাহাবাব দেহচুন। কোনো একটা ঘাটিয়া নাম, লাহাবাব দেহচুন, মানে ঘাটিয়া মানে উচ্চারণ করার জন্য, আর কি আবার অফেন্ড হয়ে যাও না, ঠিক আছে? লাহাব দেহচুন ইজ অবজার্ভ মার্ক দ্য ডিসেন্ট অফ ব্যাক টু আর্থ ফ্রম হ্যাভেন। মানে বলছে সিকিমের লোকেরা লাভাব ধুয়েচুন উদযাপন করে পৃথিবী থেকে ফিরে আসার চিহ্ন হিসেবে পালন করা হয় স্বর্গ থেকে। এটা কাকে, মানে কোন ভগবানকে ডিনোট করে? এটা হলো আমাদের লর্ড বুদ্ধা। এই প্রশ্নটা খুব ফ্রিকোয়েন্টলি আস্ক করা হয় না, জিজ্ঞেস করা হয় না, তবে নিয়েছি। যদি রিপিট হয়ে যায় এই কদিন পরে যেই এনটিপিসিটা হবে তখন তো চাপ হয়ে যাবে, তার জন্য এটা নিয়েছি। চলো এবার তাহলে এর সাথে সাথে তামিলনাড়ু আর সিকিমের আরো বেশ কয়েকটা আমরা ফেস্টিভ্যাল দেখে নিই। ঠিক আছে, এগুলো হলো সিকিমের আরো বেশ কয়েকটা আমরা ফেস্টিভ্যাল দেখে নিই। ঠিক আছে, এগুলো হলো মেনলি ফেস্টিভ্যালগুলো থেকে কোশ্চেন জিজ্ঞেস করা হয়। জিজ্ঞেস করে পোঙ্গাল ফেস্টিভ্যাল কোন জায়গার, থাইপুসাম কোন জায়গার, জিজ্ঞেস করবে এরকম ভাবে, তখন তোমাকে অ্যান্সার করতে হবে। চলো দেখে নেওয়া যাক তাহলে। তামিলনাড়ু সব থেকে যেটা ফেমাস সেটা হলো আমাদের পোঙ্গাল। পোঙ্গাল মানে তামিলনাড়ু কোনো কথা হবে না। পোঙ্গালের 4টে ভাগ আছে: ভোগী পোঙ্গাল, সূর্য পোঙ্গাল, মাঠ পোঙ্গাল আর কানু পোঙ্গাল। ঠিক আছে, জাল্লিকাট্টু আমাদের তামিলনাড়ু, এটা ওয়ান কাইন্ড অফ একটা বুল রেস। ঠিক আছে, তারপরে আসে পুথান্ডু। পুথান্ডু এটা হলো নিউ ইয়ার, তামিলনাড়ুর নিউ ইয়ার। এবার যদি তোমাকে জিজ্ঞেস করে কেরালার নিউ ইয়ার, তখন তোমার করতে হবে ভিসু। ঠিক আছে, তাহলে তামিলনাড়ুর নিউ ইয়ার কি? পুথান্ডু। থাইপুসাম, নাট্যাঞ্জলি, ফ্লোট, থিরুভাইরু, মাহামাহাম, কার্তিক গাই, দীপাম। ঠিক আছে, মনে থাকবে আই থিঙ্ক, বা মনে না থাকলেও কয়েকবার রিপিট করে রাখো, অপশন তো থাকবে, মনে পড়ে যাবে। দেন আসি আমরা সিকিমে। ও এখান থেকে বলে দিই: পোঙ্গাল, জাল্লিকাট্টু, থাইপুসাম, পুথান্ডু, আর আসছে আমাদের থিরুভাইরু। এই কয়টা ভালো করে দেখে রাখো। বাদবাকি যে 2-3টে আছে ওটা একটু কম ইম্পর্টেন্স দিয়ে দেখো, কিন্তু বাদবাকি যে 4টের নাম বললাম এই 4টা একদম মানে একদম রাগ রাগ মেয়ে ব্যাঠালো ওরকম ভাবে একদম রাটটা মেরে নাও, কারণ এখান থেকে খুব ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করা হয় এই কটা থেকে। তারপরে এসে আমরা সিকিমে। সিকিম হলো লোসার, লোসুং, সাগা দাবা, সোনাম লাচার। ঠিক আছে, সোনাম লাচার, আর একটা হলো সাকিবা। এখানে প্রত্যেকটা থেকে আমি প্রশ্ন পেয়েছি, সিজেলেও পেয়েছি, তোমার এই এনটিবিসি তেও পেয়েছি। এর জন্য এখানে আমি সেরকম ভাগ করবো না, প্রত্যেকটা একটু ভালো করে দেখে রাখো আর মনে থাকবে। দেখো এল দিয়ে শুরু, এস দিয়ে শুরু, এল দিয়ে শুরু, এস দিয়ে শুরু। এল থেকে লোসার, লোসুং, সোনাম লাচ্চার, আর সাগা দাবা আর সাকিবা। সিমিলার টাইপের, আই থেকে মনে থাকবে। চলো নেক্সট কোশ্চেন। দ্য বামাবোধিনী পত্রিকা, এই বামাবোধিনী পত্রিকা পত্রিকা ওয়াজ, ওয়েট জাস্ট, হ্যাঁ, বামাবোধিনী পত্রিকা আর জার্নাল ফর ওমেন ওয়াজ এডিটেড বাই। মানে এই বামাবোধিনী পত্রিকা আমাদের মানে কে আমাদের এটা পাবলিশ করতো বা কে এডিট করতো, মনে রাখবে, সেটা খুব ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করা হয় বারবার। এটা হলো উমেশচন্দ্র দত্ত, খুব জিজ্ঞেস করা হয়, ঠিক আছে, উমেশচন্দ্র দত্ত। চলো আরো কয়েকটা এক্সট্রা ডিটেলস এখান থেকে আমরা দেখিনি, যেই প্রশ্নগুলো ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করা হয় এসএসসি বা আমাদের স্টেট পিএসসি গুলোতে। চলো, আমাদের এনটিপিসি তে রয়েছে দ্য দ্য ফেমাস অথর্স অফ দেয়ার বুকস। ঠিক আছে, চলো তাহলে সুরদাসের বেশ কয়েকটা ফেমাস ওয়ার্ক রয়েছে, তার মধ্যে হলো সুরসাগর, সুর সারাভালি, সাহিত্য লাহিড়ী। ঠিক আছে, তারপর যদি জিজ্ঞেস করো ডান্ডিন বা ডান্ডি, এর হলো একটা ফেমাস বুক দশ কুমারা চরিতম। ঠিক আছে, ভেঙে ভেঙে উচ্চারণ করবে, দশ কুমারা চরিতম, খুব ইম্পর্টেন্ট জিজ্ঞেস করা হয়। তারপরে তুলসীদাস তো ফেমাস, সবাই জানে। আমাদের রামচরিত মানস, বিনয় পত্রিকা, কবিতাবলী। ঠিক আছে, বিনয় পত্রিকাটা দরকার নাই, কিন্তু কবিতাবলী আর রামচরিত মানস খুব ইম্পর্টেন্ট, দেখে রাখো। তারপরে সঙ্গে কালিদাস, এনার তো একটা বই ছড়াইবে না, প্রত্যেকটা বই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা থেকে জিজ্ঞেস করে। তাহলে অভিজ্ঞান শকুন্তলাম, কুমার সম্ভবম, মালবিকাগ্নিমিত্রাম, তারপরে মেঘদূতম। ঠিক আছে, তারপরে আসি কয়েকটা নিউজ পেপার দেখে নি। হিন্দু প্যাট্রিয়ট, যদি নিউজ পেপারের যদি ফাউন্ডার হিসেবে ধরা হয় তাহলে আমাদের মধুসূদন রয়। ঠিক আছে, এবং যদি কে এডিটেড বা এডিটর যদি জিজ্ঞেস করা হয় তাহলে হবে উমেশচন্দ্র দত্ত, মনে রাখতে হবে। তারপরে আসে রাষ্ট্রগুপ্তার, দাদাভাই নৌরোজি, কোনো কথাই হবে না। তারপরে ইন্ডিয়ান মিরর, দেবেন্দ্রনাথ ঠাকুর, অমৃতবাজার পত্রিকা সবাই জানে, শিশির কুমার ঘোষ আর মতিলাল ঘোষ। ঠিক আছে, তারপরে আসে আমাদের সুধারককে জি আগাকার। ঠিক আছে, আই থিঙ্ক মনে থাকবে। এখানে যে অমৃতবাজার, এই রাষ্ট্রগুপ্তার আর হিন্দু প্যাট্রিয়ট, ভুলো না, এগুলো চাপ হয়ে যাবে তাহলে। হলো এটা। নেক্সট কোশ্চেনে মুভ করলাম।
7 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্কস অফ কালিদাস ইজ বেসড অন দ্য কনটেক্সট অফ দ্য বার্থ অফ কার্তিকেয়া? এগুলো হলো কি ওয়ার্ড? বার্থ অফ দ্য কার্তিকেয়া, দ্য সন অফ গড শিবা অ্যান্ড গডেস পার্বতী, মানে আমাদের ভগবান শিব এবং পার্বতীর যেই পুত্র কার্তিক, তাকে উৎসর্গ করে কোন নাটকটা এখানে কম্পোজ করা হয়েছিল বা লেখা হয়েছিল? কালিদাসের দ্বারা, মানে আমাদের কবি কালিদাসের দ্বারা। এটা কি আমাদের মেঘদূতম হবে, রঘুবংশম হবে, কুমার সম্ভবম হবে, নাকি ঋতু সম্মান হবে? এটা হবে আমাদের কুমারা সম্ভবম। কি করে মনে রাখবে? কে থেকে আমাদের কার্তিক, কে থেকে আমাদের কি কুমারা সম্ভবম। ঠিক আছে, কে থেকে কার্তিক, কে থেকে কুমার সম্ভবম, আই থিঙ্ক মনে থাকবে। আর এই বাদবাকি যেগুলো দেখছো, মেঘদূতা, রঘুবংশা, তারপরে কুমার সম্ভবা, ঋতু সম্ভারা, এগুলো কিন্তু কালিদাসেরই ওয়ার্ক। ভালো করে দেখে রাখো, এখান থেকেও কোশ্চেন জিজ্ঞেস করে দেবে। ঠিক আছে, এর জন্য এই অপশন করাও ইম্পর্টেন্ট। তারপরে 8 নম্বর, দ্য কনজিউমার্স অপটিমাল বান্ডেল। দ্য কনজিউমার্স অপটিমাল বান্ডেল, এগুলো হলো আমাদের কিওয়ার্ড। যে অপটিমাল বান্ডেল, আগে পড়ি কোয়েশ্চেনটা পুরোপুরি। কি বলছে? আ কনজিউমার্স অপটিমাল বান্ডেল ইজ লোকেটেড অ্যাট দ্য পয়েন্ট অফ ট্যানজেন্সি বিটুইন দ্য বাজেট লাইন অ্যান্ড, হ্যাঁ, মানে বলছে কোনো কনজিউমারের যেই অপটিমাল বান্ডেল, সেটা কোন জিনিসটার মধ্যে মানে যে পয়েন্ট অফ ট্যানজেন্সি আর এই নিচে যে 4টে অপশন আছে এর মধ্যে কোনটার মধ্যে লাই করে। এবার দেখো, এটা একটু ভালো করে ডিফাইন করি, না হলে অপটিমাল বান্ডেল মানে অনেকে জানে না। ঠিক আছে, আর জানার কথাও না, এই টার্মগুলো একটু কঠিন টাইপেরই বলা চলে, কিন্তু জিজ্ঞেস করা হয়, তার জন্য আমি এটা এক্সপ্লেন করছি, ভালো করে শুনে রাখো। অপটিমাল বান্ডেল আগে ডেফিনেশনটা শোনো, তারপর আমি এক্সপ্লেন করছি। ডেফিনেশনটা থেকে কোশ্চেন তৈরি হয়। দ্য কম্বিনেশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস দ্যাট গিভস আ কনজিউমার দ্য মোস্ট স্যাটিসফ্যাকশন হোয়াইল স্টেইং উইদিন দেয়ার বাজেট। বুঝলে মানে কিছু? মানে তোমার নিজের বাজেটের মধ্যেই থেকে তুমি যখন কোনো একটা জিনিস বা কোনো একটা সার্ভিসের দ্বারা ফুললি স্যাটিসফাইড হও, তখন সেই জিনিসটাকে আমাদের কি বলা হয়? অপটিমাল বান্ডেল। বোঝা গেছে? মানে তোমার বাজেট কনস্ট্যান্ট, তোমার বাজেট তুমি বৃদ্ধি করলে না, কিন্তু তুমি যেই সার্ভিসটা বা যেই জিনিসটা পাচ্ছ সেটার দ্বারা তুমি কি ফুললি স্যাটিসফাইড, তখন তোমার সেই জিনিসটাকে বলা হবে কি? অপটিমাল বান্ডেল। বোঝা গেছে? তাহলে এই অপটিমাল বান্ডেল পয়েন্ট অফ ট্যানজেন্সি এবং পয়েন্ট অফ ট্যানজেন্সি বিটুইন বাজেট লাইন আর কার মধ্যে লাই করে। ঠিক আছে, এবার যদি তুমি পয়েন্ট অফ ট্যানজেন্সি বাংলা দেখতে চাও দেখতে পারো, কিন্তু আমি বলবো এগুলোর বাংলা তুমি দেখো না, মাথারও বেশি নষ্ট হবে। এই ইংলিশ টার্মগুলো মনে রাখো, এগুলো বেশি ইজি বাংলা তুলনায়। দেখো এখানে বাংলাটা কি দিয়েছে, একটি ভোক্তার সর্বোত্তম বান্ডিল, সরি, সর্বোত্তম বান্ডিল, বাজেট লাইন এবং এর মধ্যে স্পর্শকাতর বিন্দু। কি অবস্থা ভাই! যাই হোক, ইংলিশটা বেটার এখানে আমাদের। তাহলে বাজেট লাইন আর কার মধ্যে লাই করে আমাদের এই অপটিমাল বান্ডিলটা, এটা আমাদের মনে রাখতে হবে, ইনডিফারেন্স কার্ভ। ঠিক আছে, একটা সুন্দর একটা প্রশ্ন, একটু টাফের ক্ষেত্রে বলা চলে, কিন্তু যদি রিপিট হয় আপকামিং, তার জন্য এটা করিয়ে দিলাম, আই থিঙ্ক সুবিধা হবে পরে। তাহলে অপটিমাল বান্ডিল বোঝা গেছে। অপটিমাল বান্ডিল একটাই, মানে এরকম ভাবে মনে রাখো যে তুমি তোমার বাজেটের মধ্যে থেকেই বা তোমার এই কি বলে যেই খরচাটাকে সেম রেখে তুমি ফুললি স্যাটিসফাইড হচ্ছে কোনো গুডস বা কোনো সার্ভিসেস দ্বারা, সেই জিনিসটাকে আমরা কি বলবো? অপটিমাল বান্ডিল। তাহলে অপটিমাল বান্ডিল আমাদের লাই করে কার মধ্যে? বাজেট লাইন আর আমাদের ইনডিফারেন্স কার্ভের ভিতরে। এবার চলো, এখান থেকে আরো যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো এখান থেকে মানে কোশ্চেন আপকামিং পরীক্ষায় তৈরি হবে সেগুলো বলি তোমাদের। একটা হলো ল অফ ডিমান্ড, একটা হলো ল অফ ডিমান্ড, আর একটা হলো আমাদের ল অফ সাপ্লাই। আগে ল অফ ডিমান্ডটা কি? ল অফ ডিমান্ডটা আগে কি না, কার দিক থেকে দেখা হয় সেটা আগে ভালো করে বোঝো, তাহলেই দেখবে এটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, ল অফ ডিমান্ডটা দেখা হয় আমাদের কনজিউমারের দিক থেকে, মানে যারা আমরা জিনিসটাকে গ্রহণ করছি, কনজিউম করছি, তাদের দিক থেকে আমাদের কি দেখা হয়? ল অফ ডিমান্ড। মানে আমরা যত কনজিউম বেশি করব তত মার্কেটে ডিমান্ড বাড়বে, এবং যত কনজিউম কম করব মার্কেটের ডিমান্ড তত কমবে। সো দ্যাটস ওয়াই আমাদের ল অফ ডিমান্ড কোন দিক থেকে দেখা হয়? কনজিউমারদের দিক থেকে। ঠিক আছে, এবার চল, গ্রাফটা প্লট করা আছে এখানে। এবার গ্রাফটা দিয়ে আমাদের কি করে প্রশ্ন জিজ্ঞেস করে আস্তে আস্তে দেখছি। যে জিজ্ঞেস করবে কি, যে তোমার ধরো প্রাইস বাড়লো, প্রাইস বাড়লে পরে তোমার ডিমান্ড কি হবে, তারপরে তোমার ডিমান্ড কমলো, ডিমান্ড কমলে তাহলে প্রাইসের সাথে কি পরিবর্তন হয়, বা এটা কোন স্লোপিং কার্ভ বা কি, হ্যাঁ না, তাহলে আমাদের অনেক কিছু জিজ্ঞেস করে। তো আস্তে আস্তে ডিফাইন করি। ধরো এখানে প্রাইস আমাদের 3 আছে, 2 আছে, তারপরে 1 আছে, মানে উপরে উঠলে পরে প্রাইস বাড়ছে, আর এদিকে আসলে পরে আমাদের কোয়ান্টিটি বাড়ছে। ঠিক আছে, এখানে ধরো একটা কোয়ান্টিটি ছিল, এখানে দুটো, এখানে 3টে কোয়ান্টিটি, আর এখানে এটা কেন দিয়েছে এটা এরকম ভাই কি জান, 1 2 3 দেওয়া দরকার। যাই হোক, তোমরা বুঝে নাও, উপর দিকে যত যাচ্ছে প্রাইস বাড়ছে। এবার তাকাও তো,
যখন তোমার প্রাইস সব থেকে কম, তখন দেখো তো তোমার ডিমান্ড বেশি না কম? ডিমান্ড এই কার্ডটা অনুযায়ী তখন তোমার ডিমান্ড দেখো সব থেকে বেশি। এবং আস্তে আস্তে যখন প্রাইসটা একটু বাড়লো, তোমার ডিমান্ডটা একটু কমলো, এবং যখন দেখো প্রাইস একদম আকাশ ছোঁয়া, তখন তোমার যে ডিমান্ডটা একদম কমে গেছে, একদম কমে গেছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? যে আমাদের এই ল অফ ডিমান্ডে যত মানুষের মানে যত প্রাইস বাড়বে তত মানুষের ডিমান্ড কি হবে? কমবে। ঠিক আছে, এটা এক্সেপশনাল কয়েকটা গুড আছে, যেমন ভেবলেম গুড, তারপরে ডিফেন গুড, এগুলো আমাদের এক্সেপশন। কারণ দেখো আইফোন পড়ে আমাদের ওয়েভলেম গুডের মধ্যে, এবং আইফোনের কি কোনোদিন দাম কম হবে? আইফোনের দাম যত বেশি হবে আইফোনের ডিমান্ড তত বাড়বে। ঠিক আছে, এর জন্য এগুলো এক্সেপশন, এগুলোকে আমাদের ভাবলে পরে চলবে না। চলো, তাহলে এখান থেকে এটা কি ছিল আমাদের? হুম, তাহলে যত প্রাইস বাড়বে তত আমাদের কি হবে? ডিমান্ড কমবে। ঠিক আছে, তাহলে এটা জিজ্ঞেস করবে কি আমাদের? যে যখন প্রাইস বাড়ে তখন আমাদের কি হয়? ডিমান্ড কমে। এবং তাহলে যেই ডিমান্ড কার্ভের শিফট, যে এই লাইনটা দেখছো না, এই লাইনটাকে এটা দিয়ে শিফট বলা হয়। এই লাইনের যে শিফট, সেটা কোন দিকে হবে? লেফটের দিকে না রাইটের দিকে, নাকি ইনওয়ার্ড নাকি আউটওয়ার্ড? এর ভিতর দিকে হলে পরে ইনওয়ার্ড, বাইরের দিকে হলে পরে আউটওয়ার্ড। তাহলে কি দেখলাম আমরা? যত আমাদের প্রাইস বাড়ছে ডিমান্ড কমছে, এবং কোন দিকে শিফট হচ্ছে কার্ভটার? লেফটের দিকে। দেখো লেফটের দিকে কার্ভটা শিফট হচ্ছে। তো আমরা কি বলবো? যখনই ডিমান্ড কমবে বা আমাদের প্রাইস বাড়লে পরে ডিমান্ড কমবে, তখন আমাদের কোন দিকে শিফট হবে? লেফটওয়ার্ড শিফট হবে বা আমাদের ইনওয়ার্ড শিফট হবে। এবং যখনই আমাদের প্রাইস কমবে এবং আমাদের ডিমান্ড বাড়বে, দেখো ডিমান্ড এখানে বাড়ছে এবং কার্ভের শিফটটা কোন দিকে হচ্ছে? ভিতর দিকে মানে বাইরের দিকে হচ্ছে। এটাকে কি বলা হয়? আমাদের আউটওয়ার্ড শিফট বা আমাদের রাইটওয়ার্ড শিফট। বোঝা গেছে তাহলে? আই থিঙ্ক একবার এখান থেকে ক্লিয়ার করলাম। আশা করি এই প্রশ্নগুলো দ্বারা কনফিউশন হওয়ার কোনো জায়গা থাকে না। ঠিক আছে, চলো এবার আমরা চলে আসি আমাদের কি? ল অফ সাপ্লাই। ল অফ সাপ্লাই আমাদের সেম জিনিস, কিন্তু এটা আমাদের দেখা হয় দোকানদারের দিক থেকে, মানে যারা প্রডিউস করছে তাদের দিক থেকে। মানে যারা প্রডিউস করছে, যারা বেচছে জিনিসটা, তাদের দিক থেকে তো আমরা সাপ্লাইটা দেখবো। না হলে সাপ্লাই কি আমরা নিজেরা করবো নাকি? যারা আমরা উপভোক্তা বা আমরা যারা ভোগ করছি জিনিস, তারা কি আমরা সাপ্লাই করবো না? তাহলে ল অফ সাপ্লাই কায়ের দিক থেকে দেখা হয়? যারা জিনিসটাকে সাপ্লাই করছে তাদের দিক থেকে। এবং তাকাও, তো ভাবো জিনিসটা, তুমি তো কোনো একটা বড় দোকানের মালিক, তুমি কখনোই চাইবে যে তুমি যখন দাম কম তুমি তখন বেশি জিনিস প্রডিউস করবে? এবং তুমি যদি খুব ভালো মানুষ হও সেটা তুমি করতে পারো, তুমি এক্সেপশন। কিন্তু বর্তমানে কেউ ভালো মানুষ না, আর এটা আমাদের পরীক্ষাতেও খাটবে না তোমার এই ভালো মানুষই। ঠিক আছে, মানে এই এক্সেপশনটা। তাহলে দেখো যে যত, এইটাতে কি বোঝায়? যে যত দাম বাড়বে তখন কোনো একটা প্রডিউসারের তত ইচ্ছা হবে যে আমি তাহলে আরো বেশি জিনিস প্রডিউস করি। ঠিক আছে, যত দাম বাড়বে তত আমার ইচ্ছা হবে যে আমি বেশি প্রডিউস করি। বোঝা গেল জিনিসটা? তাহলে সেখান থেকে আমাদের জিনিস এই কার্ভটা প্লট হচ্ছে এবং আমরা বুঝবো। চলো, যখন দেখো আমাদের প্রাইস সব থেকে কম, তখন দেখো যে কোয়ান্টিটি যে মাছ এই বাজারে সাপ্লাই হচ্ছে সেটাও দেখো সব থেকে কম। দেখো এখানে দেওয়া হয়েছে যে প্রাইস কম, কোয়ান্টিটিও কম। এবার দেখো প্রাইসটা আরেকটু বাড়লো, আর যেই আমাদের সাপ্লাই করছে যারা, তারা দেখো আরেকটু বেশি সাপ্লাই করা শুরু করলো মার্কেটে, কোয়ান্টিটি বেশি আনা শুরু করলো। তারপরে দেখো আরো যখন প্রাইসটা বাড়লো, তখন এরা সাপ্লাই কি করলো? আরো বাড়িয়ে দিল। বোঝা গেছে জিনিসটা? মানে যখনই আমাদের সাপ্লাই বাড়বে, এই ল অফ সাপ্লাই, যত সাপ্লাই বাড়বে তত কি হবে আমাদের? না, সাপ্লাই বাড়বে বলছো, যত প্রাইস বাড়বে তত আমাদের সাপ্লাই বা আমাদের কোয়ান্টিটি সাপ্লাই বাড়ানো হবে। বোঝা গেছে এই জিনিসটা? তাহলে ল অফ সাপ্লাই কায়ের দিক থেকে আমরা দেখি? দোকানদারের দিক থেকে। এবং দোকানদার যত দাম বাড়বে তত কি করবে? কোয়ান্টিটি সাপ্লাই বাড়াবে। বোঝা গেছে? তাহলে এটা জিজ্ঞেস করা হয় এটা কি স্লোপিং কার্ভ? এটা হলো পজিটিভ স্লোপিং কার্ভ। এটা আমাদের আউটওয়ার্ড দিকে, এটার সবসময় আমাদের লেফটে রাইটের দিকে এটা স্লোপিং হয়। ঠিক আছে, বা আউটওয়ার্ড বা এটা পজিটিভ। জিজ্ঞেস করা হয় ল অফ সাপ্লাই পজিটিভ নাকি নেগেটিভ স্লোপিং কার্ভ। তাহলে এটা আমাদের অলওয়েজ পজিটিভ স্লোপিং কার্ভ। ঠিক আছে, মনে রাখতে হবে। আর আমাদের ল অফ ডিমান্ড কি? এটা আমাদের নেগেটিভ স্লোপিং কার্ভ। আই থিঙ্ক ক্লিয়ার এই দুটো এখান থেকে। আর কনফিউশন হওয়ার কোনো জায়গা থাকে না এখান থেকে। চলো নেক্সট কোশ্চেনে মুভ করি। দ্য বৈষ্ণবিজম, হাউ মেনি আফতার্স অর ইনকার্নেশন, খুব ফেভারিট, এটা একটা ফেভারিট ওয়ার্ড আমার। যে আফতার্স মানে ইনকার্নেশন, মানে পুনর্জন্ম বা রিবার্থ অফ ডেইটি ওয়ার রিকগনাইজড। মানে আমাদের বলছে বৈষ্ণব ধর্মে কতজন অবতার বা দেবতার উম আহ কি বলছে, দেবতার অবতার স্বীকৃত ছিল? ছিল না, এটা এখন বর্তমানেও আছে। এটা হলো আমাদের 10টা অবতার জানি আমরা। আমাদের বিষ্ণুর 10টা অবতার, প্রথমে আমাদের মৎস্য অবতার, এবং শেষ এখন বর্তমান আই থিঙ্ক চলছে কালকি অবতার। ঠিক আছে, সোজা একটা প্রশ্ন। চলো নেক্সট কোশ্চেন। ড্যাশ ডিফিটেড মোহাম্মদ খলজি, নামটা দেখে রাখবে, মোহাম্মদ খলজি। মোহাম্মদ খলজি অ্যান্ড ইরেক্টেড মানে স্থাপন করা বা দাঁড় করানো, ইরেক্টেড দ্য টাওয়ার অফ বিজয় বা বিজয় স্তম্ভ এন্ড চিত্তরগড়। মানে পরিষ্কার প্রশ্ন এটা, যে চিত্তরগড়ের বিজয় স্তম্ভ কে স্থাপন করেছিল? ঠিক আছে, কি হবে উত্তর আমাদের? উত্তর হবে আমাদের রানা কুম্ভু। ইনি একজন সিসোদিয়ার রুলার ছিল আমাদের,
আহ রাজপুত বংশের, ঠিক আছে? রাজপুত বংশ বা সিসোদিয়া একই জিনিস। রাজপুতদের মধ্যে সিসোদিয়া হলো একটা সেক্ট, সেক্ট বা একটা পার্ট ভাবতে পারো। তাহলে এটাই মোহাম্মদ খলজি কি হারিয়েছিল? রাণা কুম্ভ হারিয়ে কি তৈরি করেছিল? বিজয় স্তম্ভ। কোথায়? চিত্তরগড়। প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন তৈরি হবে। এবার দেখো এখানে লেখা আছে আই থিঙ্ক, হ্যাঁ, সিসোদিয়া রুলার অফ মেবার কে ছিল আমাদের? রানা সঙ্গ। এই টার্মটা দেখার দরকার নেই, ঠিক আছে? সরি, রানা সঙ্গ বলে ফেললাম। রানা কুম্ভ, ঠিক আছে? এবং এই রানা কুম্ভরই যে সাকসেসর, সাকসেসর হলো আমাদের রানা সঙ্গ। এই দেখো দেখা আছে এখানে রানা সঙ্গ আর রানা সঙ্গ বা রানা সংগ্রাম সিং একই জিনিস। একটা মহারানা প্রতাপ দেওয়া দেওয়া আছে এখানে, রানা প্রতাপ। দেখো মানে ইনি এতটা ব্রেভ ছিল, এনার যেই নাতিপুতিরাও খুব পরিমাণে ব্রেভ হয়েছে। যেমন আমরা কি জানি, রানা সঙ্গ আমাদের কার সাথে যুদ্ধ লড়েছিল? আহ প্রথমে আমাদের পানিপথের যুদ্ধ হয় 1526-এ, এবং 1527-এ খানোয়ার যুদ্ধ হয় কার সাথে? এই রানা সঙ্গর সাথে। কার? বাবরের, ঠিক আছে? এবং মহারানা প্রতাপের সাথে এই বাবরেরই ছেলের 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 যুদ্ধ হয় আমাদের। কার যুদ্ধ হয়? রানা প্রতাপের সাথে। আমরা সবাই জানি ফেমাস সেই হালদিঘাটির যুদ্ধ। কার? বাবর বলছি কেন, আকবরের সাথে, ঠিক আছে? কত সালে হয়? 1576 সালে। খুব জিজ্ঞেস করা হয় প্রশ্নগুলো। মানে খুবই খুবই মানে একটা কারেজিয়াস ফ্যামিলি থেকে এরা বিলং করে, ঠিক আছে? যাই হোক, তাহলে আই থিঙ্ক এখানে কোশ্চেন ক্লিয়ার। এবং যদি বাবর সম্পর্কে আরো ডিটেলস গুলো প্রয়োজন হয়, আমি ক্লাস লেন্থ বড় হচ্ছে বলে আর এখানে এক্সট্রা কিছু বলছি না। প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে পারো। বাবর নিয়ে কম করে আমরা 2 থেকে 3 দিন আলোচনা করি, এবং ওইখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেনগুলো তোমরা পরীক্ষাতেও রিপিটেড পাবো, ঠিক আছে? কারণ ওগুলো হলো আমাদের এভারগ্রিন প্রশ্ন। আমার মেন মোটিভই এটা, যেখানে এভারগ্রিন প্রশ্নগুলো ডিটেলস আলোচনা করা, কিন্তু পরীক্ষায় গিয়ে ভাই কিছু না হোক, ম্যাক্সিমাম যে এভারগ্রিন প্রশ্ন সেগুলো যেন মিট না যায়, ঠিক আছে? চলো, আর কথা বাড়িয়ে লাভ নেই। আজকে ক্লাস এখানে শেষ হলো। থ্যাংক ইউ সবাইকে। ভালো লাগলে পরে লাইক করতে পারো, সাবস্ক্রাইবও করে রাখো, সুবিধা হবে। চলো, থ্যাংক ইউ, পরে দেখা হচ্ছে আবার।